দি ফিউশন টেলসের আজকের গল্প ভোলাকে ভোলা যাবে না কিছুতেই। লেখক অনিশ দেব। আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আর আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভোলাকে কিছুতেই ভুলতে পারা যাবে না, তার মানে এমন নয় যে আমি ওকে ভুলতে চেষ্টা করেছি, বরং এটাই আমি সাদা কালোয় জানাতে চাই, ওকে ভুলে যাওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। ও এমন সব কাণ্ড করেছিল যে এই ৩০-৩২ বছরেও ওর ছবিটা এতটুকু মলিন হয়ে যায়নি। অনেকে ভাবতে পারেন এ আর এমন কি, অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেই তো আমরা চিরদিন মনে রাখি, তাহলে ভোলাকে ভুলতে না পারার মধ্যে আশ্চর্যের কি আছে? আছে, এই কারণেই যে ভোলা মানুষ নয়, রোবট। এইবার বলুন, আজকের এই কলকবজার যুগে একটা যন্ত্রের কথা এত বছর ধরে কেউ মনে রাখতে পারে, যদি না সেই যন্ত্রের মধ্যে অদ্ভুত কিছু থাকে? আজ সেই ভোলার কথাই বলবো। খুব ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল। আমার বাবা যখন আমাকে নিয়ে বেজায় হিমশিম খাচ্ছে, তখনই এশিয়া রোবোটিক্স কোম্পানি থেকে ভোলাকে নিয়ে আসে। ভোলা ছিল VX3 মডেলের ডোমেস্টিক কম্পেনিয়ন রোবট, অর্থাৎ গৃহস্থের উপযুক্ত সঙ্গী রোবট। এসব কথা আমি বড় হয়ে বাবার কাছে শুনেছি। ছোটবেলা থেকেই ভোলাকে সঙ্গী হিসেবে পাওয়াটা আমার অভ্যেস হয়ে গিয়েছিল। একবারের জন্যও মনে হয়নি ও যন্ত্রদাস কিংবা রোবট। ভোলার চেহারায় চোখে পড়ার মতো আলাদা কিছু ছিল না। ও যে আসলে কি সেটা ওকে দেখে একটুও বোঝা যেত না, তবে চলাফেরা কথাবার্তায় ব্যাপারটা আঁচ করা যেত। ভোলার মাথায় কদম ছাট চুল, মুখটা গোল ধরনের, চোখ জোড়া সবসময়ই ছানা বড়া, যেন কোনো কিছু দেখে অবাক হয়ে গেছে। গায়ে রংচঙে হাফ শার্ট, পায়ে ডোরা কাটা পাজামা। হাত পাগুলো সরু সরু হলেও তেমন বেমানান নয়, আর উচ্চতা ছিল 4 ফুট। ভোলার সঙ্গে খেলাধুলো করে আমার দিব্যি সময় কাটত। খেলতে খেলতে আমি এক সময় হাঁফিয়ে পড়তাম, ক্লান্ত হয়ে পড়তাম, ধপাস করে বসে পড়তাম মেঝেতে। ভোলা কিন্তু মোটেই ক্লান্ত হতো না, চুপচাপ দাঁড়িয়ে ছানা বড়া চোখে আমাকে দেখত। তারপর জিজ্ঞেস করত, কি হলো ভাইটি, আর খেলবে না? আমি বলতাম, না ভোলা, ভীষণ টায়ার্ড লাগছে। তোমার লাগছে না? না গো, আমার টায়ার্ড হওয়ার জো নেই। আমি অবাক হয়ে ভোলাকে দেখতাম, ভাবতাম মানুষের চেয়ে যন্ত্রই ভালো, ইচ্ছে মতো যতক্ষণ খুশি খেলতে পারে। প্রথম প্রথম ভোলাকে আমি ভোলাদা বলতাম, কিন্তু বাবা একদিন শুনতে পেয়ে আমাকে বারণ করল। কি বলছো সন্তু, রোবট আবার দাদা কিসের? ওকে তুমি নাম ধরেই ডাকবে, যেমন আমি ডাকি। ভোলা কিন্তু বরাবর আমাকে ভাইটি বলে ডাকত। আমরা দুজনে সব সময় একসঙ্গে থাকতাম। বাবা অফিসে বেরিয়ে গেলে ভোলার কাছে আমাকে নিশ্চিন্তে রেখে যেত। আমার স্কুলে যাওয়ার সময় হলেই ভোলা আমাকে সঙ্গে নিয়ে বেরোতো। বড় রাস্তা পার করে বাস ধরে আমাকে পৌঁছে দিত স্কুলে। তারপর সারাক্ষণ স্কুলের বাইরে একটা গাড়ি বারান্দার নিচে বসে অপেক্ষা করত। স্কুল ছুটি হলে আবার আমাকে আগলে নিয়ে আসতো বাড়িতে। ওকে নিয়ে সবচেয়ে ঝামেলা হতো পরীক্ষার সময়। সব সময় কানের কাছে বলতো, ভালো করে পড়ো ভাইটি, ভালো করে পড়ো। বাবা যত না বলতো তার চেয়ে অনেক বেশি বলতো ভোলা। পড়তে পড়তে যখন আমি ঘুমে ঢুলে পড়তাম, তখন ভোলা আমাকে মাথায় হাত বুলিয়ে ডাকতো, ভাইটি, লক্ষ্মী আমার, ঘুমিও না, কাল যে পরীক্ষা। আমি চোখ ডোলে ঘুম তাড়িয়ে আবার পড়তে শুরু করতাম, কিন্তু খুব রাগ হতো ভোলার ওপর। বলতাম, তোমার কি কখনো ঘুম পায় না? ভোলা হাসতো, হাসলে ওর ঠোঁটটা সামান্য চওড়া হতো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতো, ঘুম পেলে আমাদের চলে না ভাইটি। অনেক সময় এমন হয়েছে যে ইতিহাস পড়তে পড়তে ভীষণ বিরক্ত হয়ে
চটার শব্দে বই বন্ধ করে ফেলেছি। দূর, কিচ্ছু মুখস্থ হতে চাইছে না, বারবার ভুলে যাচ্ছি। ভোলা তখন বইটা আমার হাত থেকে টেনে নিয়েছে। কই, আমায় বইটা দাও দেখি, কোন জায়গাটা বলো তো। ওকে পৃষ্ঠাগুলো দেখিয়ে দিয়ে বলেছি, শুধু সাল, তারিখ আর গুচ্ছের রাজা বাদশার নাম, এসব কখনো সহজে মুখস্থ হয়? ভোলা পৃষ্ঠাগুলোর দিকে দুপলক তাকালো, তারপর বইটা বন্ধ করে বলল, নাও তুমি এবার চোখ বুজে শুনে যাও, এক মনে শুনবে কিন্তু। ব্যাস, ভোলা গড়গড় করে পৃষ্ঠাগুলো মুখস্থ বলে যেত আমার কানের কাছে, আর আমি ওর তাক লাগানো ক্ষমতা দেখে অবাক হয়ে যেতাম। ওর মুখে শুনতে শুনতে ইতিহাস পড়া দিব্যি মুখস্থ হয়ে যেত। আমি ভোলাকে বলতাম, আমার বদলে তুমি পরীক্ষা দিলে রেজাল্ট অনেক ভালো হতো। ভোলা প্রতিবাদ করে বলতো, না ভাইটি, আমি ফেল করতাম, কোথা থেকে কোন পর্যন্ত লিখতে হবে সেটাই তো আমি বুঝতে পারি না। তাহলে তোমায় সঙ্গে নিয়ে আমি পরীক্ষা দেব। আমার এই অদ্ভুত বায়না শুনে ভোলা হেসে বলতো, ভাইটি, এভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার মধ্যে কোনো আনন্দ নেই। আমি ওর কথাটা মন দিয়ে ভাবতাম, এত সব ও বোঝে কেমন করে। আমার সঙ্গী হয়ে সময় কাটানো ছাড়াও কিছু কিছু বাড়তি কাজ ভোলাকে করতে হতো, যেমন বাবার ফাই ফরমাস খাটা, দোকানে যাওয়া, টেলিফোন কিংবা ইলেকট্রিকের বিল জমা দিয়ে আসা, এইসব। কিন্তু এত কাজ করেও ভোলাকে কখনো বিরক্ত বা ক্লান্ত হতে দেখিনি। ওকে যদি জিজ্ঞেস করতাম, এত কাজ করতে করতে কখনো তোমার বিরক্ত লাগে না, তাহলে ও হয়তো হেসে বলতো, বিরক্ত হলে আমাদের চলে না ভাইটি। আমার দেখা দেখি ভোলা বাবাকে বাবাই ডাকতো। বাবার অফিসের ব্যাগটা হাতে তুলে দিত, জুতো পালিশ করে দিত। বাবা কখন অফিস থেকে ফিরবে জিজ্ঞেস করত, সাবধানে যাতায়াত করার জন্য পরামর্শও দিত। ওর কাণ্ড কারখানা দেখে বাবা মাঝে মাঝে আমাকে বলতো, একটা ডোমেস্টিক কম্পেনিয়ান রোবটের কাছ থেকে এত সার্ভিস পাবো ভাবিনি। আমি কোনো জবাব দিতাম না, তবে ভোলার সঙ্গে রোবট, সার্ভিস এই শব্দগুলো জুড়ে কথা বলাটা আমার ভালো লাগতো না। একদিন আমরা তিনজনে ইভিনিং শোতে সিনেমা দেখতে গিয়েছিলাম, আমি, বাবা আর ভোলা। ছবিটার নাম দ্য সাউন্ড অফ মিউজিক। ছোট ছোট ছেলে মেয়ে আর নাচ গান নিয়ে দারুণ জমাটি ছবি। হল থেকে বেরোনোর সময় হঠাৎই শুনলাম ভোলা গুনগুন করে গান গাইছে। আমি জিজ্ঞেস করলাম, ভোলা, ছবি কেমন লাগলো? ভোলা বলল, দারুণ, যদিও পুরোপুরি বুঝতে পারিনি। বাবা হেসে বলল, যাক, ভোলা অন্তত সত্যি কথাটা বলেছে। ফেরার পথে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। তখনও আমরা একটা খালি ট্যাক্সি জোগাড় করতে পারিনি। ছাতা সঙ্গে না থাকায় ফুটপাতের ধার ঘেঁষে একটা গাছের নিচে দাঁড়িয়ে কোনো রকমে মাথা বাঁচাতে চেষ্টা করছি। হঠাৎই একটা বিশাল অফিস বাড়ির আড়ালের এক অন্ধকার কোণ থেকে তিনটে ছায়া এগিয়ে এলো আমাদের দিকে। মাথায় ঝাঁকড়া চুল, পরনে টি শার্ট আর চোঙা প্যান্ট। খুব কাছাকাছি এসে একটা ছেলে বাবাকে লক্ষ্য করে বলল, দাদা, ফুলকি হবে, ফুলকি? বাবা থতমত খেয়ে বলল, ফুলকি মানে? তখন পাশ থেকে তার এক সঙ্গী কড়া মেজাজে মন্তব্য করল, আরে ফুলকি মানে আগুন, সালা ন্যাকা ষষ্ঠী। একটা সিগারেট কোথা থেকে বের করে ঠোঁটে রাখল সে। এইবার বাকি দুজন বাবার দুপাশ ঘেঁষে দাঁড়িয়ে চাপা গলায় বলল, মালকড়ি যা আছে ঝটপট দিয়ে দে। 3 নম্বর ছেলেটা একটা খুর বের করে বাবার গলার পাশটায় চেপে ধরল। আমার তো গলা শুকিয়ে কাঠ, বুকের ভেতরটা মুচড়ে উঠছিল, কিন্তু শত চেষ্টা করেও গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছিলাম না। তাছাড়া কাছাকাছি এমন কাউকে চোখেও পড়ল না যে আমাদের বিপদে এগিয়ে আসবে। হঠাৎই ভোলা দিব্যি স্বাভাবিক গলায় আমায় বলল, ভয় পেও না ভাইটি, দেখছি কি করা যায়। তারপর ছেলেগুলোকে লক্ষ্য করে ঠান্ডা এবং শান্ত গলায় বলল, বাবাকে ছেড়ে দাও, তাহলে তোমাদেরও আমি ছেড়ে দেব। বাবা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ছেলে তিনটে
খিলখিল হাসিতে ফেটে পড়ল। একজন পেটে হাত চেপে হাসতে হাসতে খানিকটা কুঁজো হয়ে গেল। তারপর কোনো রকমে হাসির দমক কমিয়ে বলল, লে, 4 ফুটিয়া কি বলছে শোন। তারপর বাচ্চাদের আধো আধো উচ্চারণে ব্যঙ্গ করে বলে উঠল, ওলে বাবা, বিরাট মাছটা নিচে গেছে, পালা পালা চিকের পালা। কথা বলতে বলতে ছেলেটা ভোলাকে লক্ষ্য করে লাথি চালিয়েছে। ভোলা কিন্তু নড়ল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। লোহার সঙ্গে মানুষের পায়ের সংঘর্ষ হলো, আর সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করে ছেলেটা বসে পড়ল রাস্তায়। ডান পাটা চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে লাগলো, আর কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলো। খুর হাতে ছেলেটা ভোলার মুখ লক্ষ্য করে অস্ত্রটা চালালো। ভোলা বাঁ হাতে ওর ডান হাতটা খপ করে ধরে ফেলল এবং ডান হাতে একটা মামুলি থাপ্পড় বসিয়ে দিল ছেলেটার গালে। থাপ্পড়ের শব্দ কিংবা ফলাফল কোনোটাই মামুলি হলো না। ছেলেটার মুন্ডুটা প্রায় 90 ডিগ্রি ঘুরে গেল, গাল ফেটে রক্ত বেরিয়ে এলো, চোয়ালের হাড়ও সরে গেল বোধহয়। ও ছিটকে পড়ল রাস্তায়। 3 নম্বর ছেলেটা ভীষণ বুদ্ধিমান, তাই ও চোখের পলকে বৃষ্টি ভেজা রাস্তা ধরে ছুট লাগালো। খুব অল্প সময়ের মধ্যে এতগুলো ঘটনা আমাকে আর বাবাকে একরকম হতবুদ্ধি করে দিয়েছিল। আমরা যেন আবার সিনেমা দেখছিলাম, যার নায়ক 4 ফুট উচ্চতার একটি নিরীহ গেরস্থালী রোবট। আমাদের মাথা কাজ করছিল না, বুঝতে পারছিলাম না থানায় যাব নাকি অপস্থল থেকে সরে পড়ব। সমস্যাটা সমাধান করে দিল ভোলা। একটা চলন্ত ট্যাক্সিকে চট করে হাত দেখিয়ে দাঁড় করিয়ে দিল। রাস্তায় পড়ে থাকা ছেলে দুটোকে দেখিয়ে বলল, এইমাত্র 4টে গুন্ডা এই ছেলে দুটোকে মারধর করে পালিয়ে গেল। এক্ষুনি হয়তো গন্ডগোল শুরু হয়ে যাবে, আমাদের একটু হেল্প করুন, শিগগির এখান থেকে নিয়ে চলুন, ভালো বকশিস দেব। বাড়িতে ফিরে ধাতস্থ হতে আমাদের বেশ কিছুটা সময় লাগলো। তারপর বাবা ভোলাকে বলল, অতটা বাড়াবাড়ি করা তোমার ঠিক হয়নি, যদি এরপর পুলিশের ঝামেলা হয়। আমি অবাক হয়ে বাবার দিকে তাকালাম। ভোলা মারাত্মক বিপদে আমাদের বাঁচালো, আর বাবা বলছে বাড়াবাড়ি। ভোলা গায়ের জামাটা ঠিকঠাক করতে করতে বলল, ঝামেলা কিছু হবে না বাবা, দেখবে ওই ছেলেগুলোর নিশ্চয়ই পুলিশের খাতায় নাম আছে। বাবা যাই বলুক, আমার কেন জানি না মনে হচ্ছিল ভোলার কাছে আমাদের ঋণ থেকে গেল। বাবাকে এসব কথা কিছু বলিনি, কারণ বললেই বাবা হয়তো বলে বসবে, রোবটের কাছে আবার ঋণ কিসের, যত সব আজগুবি ভাবনা। এর কয়েক মাস পর বাবা বাড়িতে একটা কম্পিউটার কিনে নিয়ে এলো। তারপর থেকেই বাবা ওই যন্ত্রটা নিয়ে মশগুল হয়ে গেল। সময় পেলেই শুধু কম্পিউটারের কিবোর্ড নিয়ে মেতে ওঠে, আর আমাকেও একটু আধটু শিখিয়ে দেয়। তখন থেকে বাবা প্রায়ই আনমনে বিড়বিড় করে, ভোলাটার যদি ঘটে আর একটু বুদ্ধি থাকতো, তাহলে ওকে কম্পিউটারে বসে অনেক কাজ করিয়ে নিতে পারতাম। বাবা কিন্তু ভোলাকে দিয়ে কম্পিউটার চালানোর চেষ্টা করতে ছাড়েনি। তবে হলে হবে কি, ভোলা মেশিন ছেড়ে উঠে চম্পট দিতে পারলেই বাঁচে। ও আমাকে আড়ালে বলতো, ভাইটি, সবাইকে দিয়ে কি সব কাজ হয়? আমি ওর কথা শুনে হাসতাম। একদিন রাতে খাবার টেবিলে বসে এ কথা সে কথা বলতে বলতে বাবা হঠাৎই ভোলার প্রসঙ্গ তুলল। ভোলার নানান কাজ নিয়ে, কাজের খুঁত নিয়ে কয়েকটা মন্তব্য করলো বাবা। তারপর ও কম্পিউটার চালাতে পারে না, আধুনিক যুগের কাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে না, এইসব বলে বেশ বিরক্তি দেখালো। ভাগ্যিস ভোলা তখন সামনে ছিল না, থাকলে আমার ভীষণ বাজে লাগতো। তাছাড়া বাবার মুখে মুখে আমি ঠিক কথা বলতে পারি না, তাই বাবার কথায় আমার খারাপ লাগলেও কিছু বলতে পারিনি। হঠাৎই খেয়াল করলাম রান্নাঘরের দিক থেকে ভোলা 1 গ্লাস জল নিয়ে আসছে। আমি ওকে জল আনতে বলেছিলাম। বাবা খাওয়া শেষ করে জলের গ্লাস হাতে নিয়ে বললেন, শোনো সন্তু, এশিয়া রোবোটিক্স কোম্পানি একটা এক্সচেঞ্জ অফার অ্যানাউন্স করেছে। VX3 মডেলের রোবট আর 30,000 টাকা দিলে ওরা ওদের লেটেস্ট কম্পিউটার কম্প্যাটেবল ডোমেস্টিক কম্পেনিয়ন রোবট দেবে।
মডেলটার নাম VX-IQ-1। এই রোবটটা কম্পিউটার চালাতে তো জানেই, তাছাড়া আরো বহু আধুনিক কাজ জানে। আমি বুঝতে পারছিলাম বাবা কি বলতে চলেছে, তাই মুখের মধ্যে ভাত নিয়ে শক্ত করে চোয়াল বন্ধ করে বসেছিলাম। কেমন যেন দম আটকে যাচ্ছিল আমার। ভোলা অনেকটা কাছে চলে এসেছিল। বাবার কথা ও ঠিক কতটা শুনতে পেয়েছে বুঝতে পারলাম না। ও আমার দিকে তাকিয়ে হেসে বলল, ভাইটি, এই নাও তোমার জল। গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিল ভোলা। বাবা মাথা ঘুরিয়ে একবার বিরক্তভাবে ভোলাকে দেখল, তারপর বলল, না, আর কোনো উপায় নেই। ভোলাকে পাল্টে ওই নতুন মডেলের রোবটটা নিয়ে আসতেই হবে। কাজের ভীষণ প্রবলেম হচ্ছে। বাবা! ভোলা এক অদ্ভুত গলায় ডেকে উঠল। ওর হাত থেকে জল ভর্তি গ্লাসটা খসে পড়ে গেল মেঝেতে। আমি যেন স্লো মোশনে কোনো সিনেমা দেখছিলাম। জল ভর্তি গ্লাসটা বাতাস কেটে পড়ছে তো পড়ছেই, তার মধ্যে বন্দি জল চলকে উঠে ঢেউ তুলেছে। তারপর গ্লাসটা ধাক্কা খেল মেঝেতে, কাঁচ ভেঙে টুকরো টুকরো হলো, জল ছিটকে পড়ল চারিদিকে। জলের ফোঁটাগুলো শূন্যে লাফিয়ে উঠে হীরের কুচির মতো দেখালো। তারপর মেঝের অনেকটা ভিজে গেল। জলে মাখামাখি কাঁচের টুকরোগুলো এপাশ ওপাশ ছড়িয়ে পড়ল। আমার বারবার মনে হচ্ছিল মেঝেতে জল নয়, রক্ত ছড়িয়ে পড়েছে। আর কাঁচ ভাঙার এক কণা শব্দও আমার কানে ঢোকেনি, কারণ ভোলার বুক ভাঙা বাবা ডাকটা বারবার আমার কানে বাজছিল। বাবা মেঝের দিকে তাকিয়ে গ্লাসটার হাল দেখে বলল, হোপলেস। ভোলা পায়ে পায়ে বাবার কাছে গিয়ে দাঁড়ালো। কদম ছাট চুল, ছানা বড়া চোখ, 4 ফুট হাইট, অথচ ওকে দেখে এখন মোটেই হাসি পাচ্ছিল না। বাবা, আমার মডেলটা পুরনো বলে তুমি আমাকে বদলে ফেলতে চাইছো? বাবা কোনো জবাব দিল না। ভোলা উত্তরের জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করলো, তারপর আবার বলতে শুরু করলো, আমি যে এত বছর তোমাদের কাছে রইলাম, তোমাকে ভাইটিকে এত যত্ন করলাম, তার কোনো দাম নেই? তুমি বলছো বাজারে এখন অনেক ভালো মডেলের রোবট পাওয়া যাচ্ছে, তাই আমাকে বদলে ফেলতে চাইছো। তাহলে একটা পাল্টা উদাহরণ তোমাকে দিই, শুনতে হয়তো তোমার খারাপ লাগবে। ভোলা একবার মাথা ঘুরিয়ে আমাকে দেখল, তারপর বলল, ভাইটির বয়সী অনেক ছেলেকে আমি দেখি, যারা ভাইটির চেয়ে দেখতে ভালো, লেখাপড়ায় ভালো, অনেক গুণ আছে, মানে অনেক ভালো মডেলের ছেলে। তাহলে তুমি কি চাইবে ভাইটিকে বদলে আর একটা ভালো মডেলের ছেলে নিয়ে আসতে? সম্পর্কের কোনো দাম নেই তোমার কাছে? বাবার আগে কাঁপতে শুরু করেছিল। ভোলার দিকে আঙুল তুলে বলল, এসব কি উল্টোপাল্টা বকছো? তোমার আর একটি কথাও আমি শুনতে চাই না। আজ আমাকে বলতেই হবে বাবা, জেদি গলায় বলল ভোলা। তুমি বলছো আমি অনেক কাজ পারি না, ঠিক কথা, কিন্তু অন্য অনেক কাজ তো পারি। তুমিও তো অনেক কাজ পারো না বাবা, এটাই তো পৃথিবীর নিয়ম। কেউই সব কাজ পারে না, তাতে তো লজ্জার কিছু নেই। এত বছর ধরে তোমাদের জন্য যা যা কাজ আমি করেছি, সবই তো নিখুঁতভাবে করার চেষ্টা করেছি, কখনো তো বিরক্ত হইনি। তাহলে বলো আমার দোষটা কোথায়? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না বাবা। বাবা ভোলার দিকে তাকিয়ে হতাশভাবে মাথা নাড়ল। না, একে বোঝানো যাবে না। মনে হয় ওর ভেতরের প্রোগ্রামগুলো সব ঘেঁটে গেছে। ভোলা আবার যখন কথা বলল, ওর গলাটা কেমন ভাঙা কান্নার মতো শোনালো। আমাকে তুমি তাড়িয়ে দিও না বাবা, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। বাবা এবার অন্য পথ ধরল, হাত নেড়ে বেশ শান্ত গলায় ভোলাকে বোঝাতে চাইল। শোনো ভোলা, তুমি আসলে একটা রোবট, চাকর রোবট। তুমি আমাকে বাবা বলে ডাকো বটে, কিন্তু আমি তোমার বাবা নই, তুমিও আমার ছেলে নও। আমার মনে হয় তোমার ভেতরের প্রোগ্রামগুলো সব গোলমাল হয়ে গেছে। তুমি একটু স্থির হয়ে। কি বলছো বাবা?
তুমি আমার বাবা নও, আমিও তোমার ছেলে নই। ভোলার কথাগুলো আমাকে বিরাট ধাক্কা দিল। এই শক্ত কথাগুলো বাবা ওকে না বললেও পারত। তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে আমি ওর কাছে গিয়ে বললাম, প্লিজ ভোলা, ভুল বুঝো না। তুমি ছেলে না হলে কি হয়েছে, ছেলের মতো তো বটেই, আমিও তোমার ভাইয়ের মতো। ভোলা ইলেকট্রিক শক খাওয়ার মতো ছিটকে ঘুরে তাকালো আমার দিকে। ওর অভিব্যক্তিহীন যান্ত্রিক চোখজোড়া যেন পলকে জ্যান্ত হয়ে উঠল। সে চোখের দৃষ্টি থেকে ঘৃণা ঠিকরে বেরোচ্ছিল। আমি ওর চোখে বেশিক্ষণ চোখ রাখতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। ভোলা খুব ধীরে ধীরে উচ্চারণ করে বলল, ভাইয়ের মতো, ছেলের মতো। তারপর অনেকক্ষণ চুপ করে রইল, আমাকে আর বাবাকে বারবার দেখতে লাগলো। অবশেষে খুব আলতো গলায় বলল, সম্পর্কের তাহলে কোনো দাম নেই ভাইটি? বুঝেছি, তোমরা আসলে মানুষ নও, মানুষের মতো। শেষ কথাগুলো বিড়বিড় করতে করতে ঘরের দরজার দিকে এগুলো ভোলা। ওর চোখের নজর বোধহয় ঠিক মতো কাজ করছিল না, কারণ ও একটা চেয়ারে ধাক্কা খেল, তারপর দেওয়ালের কোণে ওর মাথা ঠুকে গেল। কোনো রকমে বাড়ির বাইরে বেরিয়ে সদর দরজার পাশটিতে উবু হয়ে বসে পড়েছিল ভোলা। মাথাটা গুঁজে দিয়েছিল ভাঁজ করে দুটো হাতের ফাঁকে। পরদিন বিকেলে এশিয়া রোবোটিক্স কোম্পানির গাড়ি এসে ওকে তুলে না নিয়ে যাওয়া পর্যন্ত ও একইভাবে বসেছিল। বাবার চোখকে ফাঁকি দিয়ে আমি বেশ কয়েকবার ওকে ডেকেছিলাম, কিন্তু ও কোনো সাড়া দেয়নি। হয়তো আমাদের কথায় ওর ভেতরের প্রোগ্রামগুলো তছনছ হয়ে গিয়েছিল, হয়তো ওর ভেতরটা শর্ট সার্কিট হয়ে গিয়েছিল, কে জানে। সেই থেকে ভোলাকে আমি কখনো ভুলতে পারিনি, ভুলতে পারবও না। ও আমাকে সব সময় মনে করিয়ে দেয় আমি মানুষের চেয়ে একটুখানি কম। সেই জন্যেই আমি সারাটা জীবন ধরে পুরোপুরি মানুষ হওয়ার চেষ্টা করে চলেছি।